Hello students, welcome to my YouTube channel Course 6 Classroom 2.0। তো গত যে ভিডিওটাগুলো দিয়েছিলাম আমি মডেল সেট 7 থেকে মনে হয় 10 অবধি দিয়েছিলাম। তো ওই ভিডিওগুলোর মধ্যে মোটামুটি ভালোই রেসপন্স আমি পেয়েছি আমার চ্যানেল অনুযায়ী। তো আজ আমি ক্লাস 12-এর সেম 3 যেহেতু এক্সাম খুবই শীঘ্রই আসতে চলেছে, তো সেই জন্য ক্লাস 12-এর সেম 3-র আমি রাইডার্স টু দ্য সি যে চ্যাপ্টারটা আছে, যে চ্যাপ্টার বলাটা ভুল হবে, যে প্লেটা আছে সেম থ্রির, তো তাদের জন্য আমি এই এমসিকিউ সেটটা আমি বানিয়েছি। এটা অ্যাকচুয়ালি আছে হচ্ছে এখানে আমার 30 কোশ্চেন্স আছে, এমসিকিউ কোশ্চেন্স আছে। আমি ভেবেছি যে 2 থেকে 3টে আমি ভিডিও বানাবো রাইডার্স টু দ্য সি টপিকের উপরে এমসিকিউ এর। তো দেখা যাক আমি কটা বানাতে পারি। তো আজকে এটা ফার্স্ট সেট, এটার এমসিকিউ এর প্রথম ভিডিও আসছে। তো রাইডার্স টু দ্য সির ডিটেলসে যতটা সম্ভব আমি দেওয়ার চেষ্টা করেছি। তো চলো, তো এখানে প্রথম যে প্রশ্নটা আসছে রাইডার্স টু দ্য সি, তো বলছে রাইডার্স টু দ্য সি ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন, রাইডার্স টু দ্য সিটা প্রথম কবে পাবলিশড হয়েছিল। তো তোমরা যারা রাইডার্স টু দ্য সিটা পড়েছো অতি অবশ্যই তোমরা জানো যে এটা অ্যাকচুয়ালি কবে পাবলিশ হয়েছিল। তো অ্যাকচুয়ালি কবে পাবলিশ হয়েছিল না, এটা পাবলিশ হয়েছিল হচ্ছে 1905। ওকে, তো 1905 এটা ফার্স্ট পাবলিশড হয়েছিল। আফটার দ্যাট আমাদের পরের কি প্রশ্ন আছে না, পরের প্রশ্নটা হচ্ছে রাইডার্স টু দ্য সি ইজ এ নোবেল, এ প্লে, অ্যান এসে না আ শর্ট স্টোরি। তো রাইডার্স টু দ্য সি যারা পড়েছো তারা সকলেই জানো যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে কিন্তু প্লে। তো এটা অ্যাকচুয়ালি একটা প্লে, তো যারা পড়েছো তারা জানো এটা হচ্ছে একটা ওয়ান অ্যাক্ট প্লে। তো এটা ওয়ান অ্যাক্ট প্লে একটা, যেখানে একটাই মাত্র অ্যাক্টে এই পুরো কাহিনীটা শেষ হয়। তো তারপরে যে প্রশ্নটা আছে সেটার হচ্ছে কি না, তো তারপরে প্রশ্নটা তো বলছে দ্য প্লে রাইডার্স টু দ্য সি ওয়াজ ফার্স্ট পারফর্মড অ্যাট, এই রাইডার্স টু দ্য সি এই নাটকটা প্রথম কোথায় পারফর্ম হয়েছিল। এখানে অপশন দেওয়া আছে মরসোর্ট হল, ডাবলিন, সিডনি অপেরা হাউস, রয়্যাল অ্যালবার্ট হল, গ্লোব থিয়েটার। গ্লোব থিয়েটার কিন্তু একটা খুব বড় একটা নাম করা থিয়েটার, হ্যাঁ। তো ইংলিশে যারা ইংলিশ অনার্স নিয়ে পড়ছো বা যারা এই ব্যাপারে কালচার করছো তারা জানবে গ্লোব থিয়েটারটা কিন্তু খুব নাম করা একটা বড় থিয়েটার। ওকে, তো রাইডার্স টু দ্য সি ওয়াজ ফার্স্ট পারফর্মড অ্যাট মর্স ওর্স হল, ডাবলিন। ওকে, তো এটা হবে হচ্ছে এর অ্যান্সার। ওকে, তারপরে কি বলছে, তারপর কি বলছে যে সরি, তারপর বলছে দ্য প্লে রাইডার্স টু দ্য সি ওয়াজ ফার্স্ট পারফর্মড অন, অর্থাৎ কোন ডেটে এটা প্রথম পারফর্ম হয়েছিল। তো 20th ফেব্রুয়ারি 2000, 25th ফেব্রুয়ারি 1904। তো যারা এটা জানো তারা সকলেই বলতে পারবে যে এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের পারফর্ম হয়েছিল হচ্ছে 25th ফেব্রুয়ারি 1904। ওকে, তো আর এটা প্রথম তোমার পাবলিশ হচ্ছিল হচ্ছে 1905-এ, কিন্তু এটা ফার্স্ট পাবলিশড হয়েছিল। ওকে, আর এটা কিন্তু প্রথম পারফর্ম হয়েছিল হচ্ছে 1904। ওকে, তো তারপরে এটা হচ্ছে একটা দ্য ওয়ান অ্যাক্ট প্লে। আমি আগেই বললাম রাইডার্স টু দ্য সিটা হচ্ছে একটা ওয়ান অ্যাক্ট প্লে। তো দ্য ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি ইজ রিটেন বাই, অর্থাৎ এই ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সিটা কে লিখেছিল। তো যারা এটা পড়েছো তারা সকলেই জানো এটা লিখেছিল হচ্ছে জেমস সিং। এনার পুরো নাম দিলে কিন্তু বলবে জন মিলিংটন সিং। ওকে, তারপর বলছে দ্য প্লে রাইট অফ রাইডার্স টু দ্য সি ইজ এ সিটিজেন অফ, এই যে রাইডার্স টু দ্য সির যে প্লে রাইট ছিল সে কোথাকার সিটিজেন ছিল, আমেরিকা, ইন্ডিয়া, আয়ারল্যান্ড, ফ্রান্স। তো সকলে এটা জানো এটা হচ্ছে আয়ারল্যান্ড হবে। আপনার দ্যাট তোমাদের 7 নম্বর প্রশ্ন কি আছে, হাউ মেনি অ্যাক্টস আর দেয়ার ইন দ্য প্লে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে এটা, যেখানে তোমার কতগুলো অ্যাক্ট কিন্তু এখানে তোমার আছে। এটা কিন্তু ভেরি ভেরি তোমাদের ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, তো যারা তোমরা এটা পড়েছো তোমরা সকলেই জানো, একটু আগেও আমি বললাম ইট ইজ এ ওয়ান অ্যাক্ট প্লে। তো এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে হিসেবে কিন্তু এটা মনে রাখবে, এখানে কিন্তু একটাই অ্যাক্ট আছে। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপরে প্রশ্ন তো বলছে দ্য প্লে রাইডার্স টু দ্য সি ইজ সেট ইন, রাইডার্স টু দ্য সি যে নাটকটা এখানে যে আছে সেটা কোন জায়গার, এটা কাহিনীটা কোথায়, এটা সেটিংটা কোথায়। তো ডোনাগল, অ্যারান আইল্যান্ড, নিকোবর আইল্যান্ড, ডাবলিন। তো যাদের পড়া আছে সেম 3-তে তারা অবশ্যই জানবে এটা কিন্তু অ্যারান আইল্যান্ড হবে।
তারপর 9 নম্বর প্রশ্ন, হোয়াট আর দেয়ার ইন দ্য কিচেন অফ মরিয়াস কটেজ? মরিয়ার যে কুটির বাড়িটা ছিল সেই বাড়িতে কিচেনে কি কি জিনিস রাখা ছিল? নেটস, অয়েল স্কিনস, স্পিনিং হুইল, অল অফ দিস। তো আমরা পড়েছি নেটসও রাখা ছিল, অয়েল স্কিনসও ছিল, স্পিনিং হুইলও ছিল। তো এখানে কি হবে না অল অফ দিসটা অ্যান্সার হবে। তারপরের প্রশ্নটা আসছে, ক্যাথলিনস এজ ইজ অ্যাবাউট 30, 10, 20 না 40? তো সকলেই আমরা জানি যে ক্যাথলিনের এজ কত ছিল। তো ক্যাথলিনের এজ ইজ অ্যাবাউট কত হবে? 20। নোরা ইজ ক্যাথলিনস, নোরা কে ছিল? ক্যাথলিনের সিস্টার ছিল, ডটার ছিল, নেইবার ছিল না মাদার ছিল? তো নোরা আর ক্যাথলিন আমরা পড়েছি গল্পতে, এরা সিস্টার ছিল। তো এটা হবে হচ্ছে অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ক্যাথলিন ডুইং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে? অর্থাৎ নাটকটা শুরুর মুহূর্তে ক্যাথলিন কি করছিল? সুইমিং, সে সেলাই করছিল, নিডিং কেক ফাটছিল, মেকিং ফিশিং নেট, সে মাছের জাল বুনছিল, না স্লিপিং, ঘুমাচ্ছিল? তো অ্যাকচুয়ালি আমরা কাহিনীর শুরুতেই দেখেছিলাম ক্যাথলিন কিন্তু কেক বানানোর জন্য কেকটাকে ফাটছিল, ঠিক আছে? তো নিডিং কেকটা হবে হচ্ছে অ্যান্সার। হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য প্লে? এই প্লেতে প্রোটাগনিস্ট কে ছিল, অর্থাৎ প্রধান মুখ্য চরিত্রতে কাকে দেখা যায়? মাইকেল, মরিয়া, ক্যাথলিন না বাটলে? আচ্ছা, মরিয়া হবে না ক্যাথলিন হবে না বাটলে হবে না মাইকেল হবে? তোমরাই বলো। তো সকলেই জানো প্রোটাগনিস্ট মুখ্য চরিত্রটা কার, এই গল্পটা কার কেন্দ্রভূত ছিল, কাকে কেন্দ্র করে এই গল্পটা ঘুরে বেড়াচ্ছিল? তো মরিয়ার থেকে বড় চরিত্র এই গল্পে আর কেউ নেই। মরিয়ার পরে যদি কোনো বড় চরিত্র থেকে থাকে আমার মনে হয় সেটা সি হতে পারে। তবে যখন সেম 4 আসবে তখন সি এর চরিত্রটা পড়বে, সি এর ভূমিকাটা এখানে পড়ে রাখবে, কারণ ওটা পড়তে পারে। 14 নম্বর প্রশ্ন বলছে, হোয়াট ওয়াজ মরিয়া ডুইং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে? প্রথমে যেটা দেখেছিলাম ওটা বলেছিল ক্যাথলিন কি করছিল নাটকের শুরুতে, আর এখানে বলেছে মরিয়া কি করছিল? স্পিনিং হুইল, সুইং, নিডিং কেক না লাইং ডাউন? তোমরা সকলেই জানি যে বিগিনিংয়ে সে কিন্তু ঘুমাচ্ছিল। 15 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ নোরা ব্রিং ইন দ্য হাউস? হোয়াট ডাজ নোরা ব্রিং ইন দ্য হাউস? নোরা কিন্তু বাড়িতে কি এনেছিল? আ বান্ডেল অফ ক্লোথস, হোয়াইট বোর্ড এনেছিল, কেক এনেছিল, না অয়েল স্কিনস এনেছিল? তো তোমরা যারা এটা গল্পটা পড়েছো আমরা সকলেই জানি নোরা কিন্তু একটা কাপড়ের পুটুলি এনেছিল, আ বান্ডেল অফ ক্লোথস। পরের প্রশ্ন, হু ওয়াজ গিভেন নোরা দ্য বান্ডেল অফ ক্লোথস? নোরাকে ওই বান্ডেল অফ ক্লোথসটা কে দিয়েছিল? অ্যান আননোন ওম্যান, একটা অপরিচিত একটা মহিলা, মাইকেল দিয়েছিল, দ্য ইয়ং প্রিস্ট, দ্য ওল্ড ম্যান? তো দিয়েছিল কে না দ্য ইয়ং প্রিস্ট। ইয়ং প্রিস্টকে এখানে সরাসরি দেখা যাবে না, কিন্তু এই কাহিনীর মধ্যে বারবার কিন্তু ওনার নাম কিন্তু উঠে এসছে। তো এটাও কিন্তু খুব বড় একটা চরিত্র। সেম 4 যখন আসবে তখন ব্রড কোশ্চেনে সি এর গুরুত্ব, মরিয়ার গুরুত্ব, চরিত্রের গুরুত্ব, ইয়ং প্রিস্টেরও কিন্তু চরিত্রের ব্যাপারে অ্যানালাইজ দিতে পারে। তো সেম 4 তোমরা যখন করবে তখন দেখবে তোমাদের স্যারটা এটা করিয়ে দেবে। 17 নম্বর প্রশ্ন, হুম ডাজ দ্য প্রিস্ট গিভ দ্য বান্ডেল অফ ক্লোথস ফর আইডেন্টিফিকেশন? প্রিস্ট, ওই ইয়ং প্রিস্ট, তিনি ওই ক্লোথসগুলোকে কাকে দিয়েছিলেন চিহ্নিতকরণ করার জন্য? মরিয়াকে দিয়েছিলেন, ক্যাথলিনকে দিয়েছিলেন, বাটলেকে দিয়েছিলেন না নোরাকে? একটু আগেই দেখলাম নোরাই এনেছিল, তো নোরাকে দিয়েছিল। তো নোরার পরে কি বলছে? এটা নোরা কিন্তু নোরা নয়, নোরা তারপর কি বলছে? হোয়াট ওয়াজ দেয়ার ইন দ্য বান্ডেল অফ ক্লোথস? ওই বান্ডেল অফ ক্লোথসে কি ছিল? এ শার্ট অ্যান্ড এ প্যান্ট, এ শার্ট অ্যান্ড এ জ্যাকেট, আ শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং, না শার্ট অ্যান্ড এ শল? তো তোমরা সকলেই জানো এখানে একটা শার্ট ছিল আর ছিল একটা প্লেন স্টকিং অর্থাৎ মোজা। 19, দ্য শার্ট অ্যান্ড দ্য প্লেন স্টকিং ওয়ার টেকেন। হয় দেখো পরপর একদম লিঙ্ক করে আমি প্রশ্নগুলো দিয়েছি। একটু আগেই তোমরা দেখলে যে এই অ্যান্সারটা শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং, পরবর্তীতে ওকে রিলেট করে আমি প্রশ্নটা দিয়েছি যে এই যে শার্ট অ্যান্ড দ্য প্লেন স্টকিং, এই যে শার্টটা এবং এই প্লেন স্টকিং যেটা পেয়েছিল ওয়ার টেকেন অফ, এটা কার কাছ থেকে নেওয়া হয়েছিল? আ ইয়ং প্রিস্ট, যুবক ওই পুরোহিতটার কাছ থেকে, এ ড্রোনড ম্যান, একটা ডুবন্ত মানুষের কাছ থেকে, না অ্যান ওল্ড প্রিস্টের কাছ থেকে, না অ্যান ইনহ্যাবিটেন্ট অফ ডোনাগেলে যারা বসবাস করতো তাদের কাছ থেকে? তো এটা অ্যাকচুয়ালি কিন্তু খুঁজে নেওয়া হয়েছিল কার কাছ থেকে? আর ড্রোন ম্যান, ডুবন্ত মানুষের কাছ থেকে কিন্তু ওগুলোকে নেওয়া হয়েছিল।
তারপরে সেটা নোরাকে দেওয়া হয়েছিল আইডেন্টিফিকেশনের জন্য যে ওটা মাইকেল কিনা। তো পরের প্রশ্ন কি বলছে, তো 20 নম্বর প্রশ্ন বলছে ডোনাগেল ইজ সিচুয়েটেড ইন হুইচ পার্ট অফ আয়ারল্যান্ড। ডোনাগেল আয়ারল্যান্ডের কোন দিকে অবস্থিত ছিল, নর্থ, সাউথ, ইস্ট না ওয়েস্ট? তো বলেছিল ফার নর্থ, তো এটা নর্থ হবে। আফটার দ্যাট 21, হু ওয়ান্টস টু গো টু দ্য গ্যালোয়ে ফেয়ার। গ্যালোয়ে ফেয়ারে কে যেতে চেয়েছিল, মাইকেল, ক্যাথলিন, বাটলে না ইয়ং প্রিস্ট? তো সকলেই জানো এটা বাটলে হবে, বাটলেই কিন্তু যেতে চেয়েছিল। বাটলে ইজ প্ল্যানিং টু গো টু, বাটলে কোথায় যেতে চেয়েছিল? তো একটু আগে দেখলাম, আমি কি বললাম না, লিঙ্ক করে প্রশ্নগুলো দেওয়া আছে। একটু আগে আমরা বাটলের লেগে যখন জানছি তখন বাটলের পুরোটা জেনে নিচ্ছি যে বাটলে কী করতে গিয়েছিল। একটু আগে দেখলাম বাটলের ব্যাপারে যে ডোনাগেলটা কোথায় আছে, ওখানে কে যেতে, সে কোথায় যেতে চেয়েছিল, কে যেতে চেয়েছিল গ্যালোয়ে ফেয়ারে, বাটলে। তো বাটলেকে রিলেট করে বাটলে কোথায় যেতে চেয়েছিল, গ্যালোয়েতে। ওকে, এরকমভাবেও কিন্তু দিতে পারে। তো তারপরে এটা অ্যান্সার কী হবে না, গ্যালোয়ে ফেয়ারে যেতে চেয়েছিল বাটলে। বাটলে ইজ প্ল্যানিং টু গো টু, হ্যাঁ, তো কী হবে, গ্যালোয়ে ফেয়ার। তো গ্যালোয়ে ফেয়ারের পরে বলছে ক্যাথলিন অ্যান্ড নোরা হিট দ্য বান্ডেল ইন দ্য টার্ট লফট বিকজ, ক্যাথলিন এবং নোরা তাদের বান্ডেলটা ওই যেখানে তাদের জ্বালানি রাখা ছিল ওখানে লুকিয়ে দিয়েছিল। কারণটা কি, দে ওয়ান্টেড টু প্রিজার্ভ ইট, তারা এটাকে সংরক্ষণ করতে চেয়েছিল। দে ওয়ার নট শিওর, তারা নিশ্চিত ছিল না, হোয়াট টু ডু উইথ ইট, এটাকে নিয়ে কী করতে হবে। দে ওয়ান্টেড টু হাইড ইট ফ্রম মরিয়া, তারা মরিয়ার কাছ থেকে লুকাতে চেয়েছিল। দ্য ইয়ং প্রিস্ট আস্কড দেম টু ডু সো, যুবক ওই পুরোহিতটা ইয়ং প্রিস্ট, সে বলেছিল তাদেরকে এরকম করতে। তো অবশ্যই সিয়েরটা হবে হচ্ছে তারা এটা মরিয়ার কাছ থেকে লুকাতে চেয়েছিল। 24, অলমাইটি গড ওন্ট লিভ হার ডেস্টিটিউট, হু ইজ দ্য স্পিকার। খুব সুন্দর একটা লাইন এই লাইনটা, অলমাইটি গড ওন্ট লিভ হার ডেস্টিটিউট। তো এটা কে বলেছিল, ক্যাথলিন বলেছিল, নোরা বলেছিল, না অ্যান ওল্ড প্রিস্ট বলেছিল, না ইয়ং প্রিস্ট? অবশ্যই এটা ইয়ং প্রিস্ট, ইয়ং প্রিস্টই বলেছিল যে ভগবান এতটাও নিষ্ঠুর নয় যে তাকে বিনা সন্তান তাকে রেখে দেবে। ওকে, নো সান নো সান, এরকম কিছুটা লাইন ছিল, নো সান লিভিং, এরকম কিছুটা লাইন ছিল যে কোনো পুত্রই থাকবে না, এতটাও নিষ্ঠুর নয়। পরের প্রশ্ন ওটাকে রিলেট করেই মনে হয় আছে, হু ইজ কনফিডেন্ট, কে একদম কনফিডেন্ট ছিল, অত মনোবল বিশ্বাসী ছিল, দ্যাট যে গড ওন্ট টেক অ্যাওয়ে মরিয়াস সানস, ভগবান মরিয়ার পুত্রকে নেবে না, এটা কে বিশ্বাসী ছিল? তো একটু আগে আমরা দেখলাম কে ছিল, তো অবশ্যই অ্যান্সারটা হবে হচ্ছে এখানে দ্য ইয়ং প্রিস্ট। ওই কিন্তু বলেছিল যে লাইনটা আমরা একটু আগে দেখলাম যে অলমাইটি গড ওন্ট লিভ হার ডেস্টিটিউট, তো ইয়ং প্রিস্টই বলেছিল যে ভগবান এতটাও নিষ্ঠুর নয় তাকে নো সান লিভিং বলে, এরকম কিছু একটা লাইন ছিল যে তাকে রেখে দেবে। তো এটা অ্যান্সারটা হবে হচ্ছে দ্য ইয়ং প্রিস্ট। 26, হোয়ার ডু দ্য গার্লস হাইড দ্য বান্ডল অফ ক্লোথস, মেয়েগুলো বান্ডেল অফ ক্লোথসটাকে কোথায় লুকিয়ে রেখেছিল? ইন দ্য টার্প লফট, আউটসাইড দেয়ার হাউস, আন্ডার দ্য বেড, বিহাইন্ড দ্য হোয়াইট বোর্ডস। তো একটু আগে আমরা প্রশ্ন তো দেখেছিলাম যে ওটা মরিয়ার কাছ থেকে লুকিয়েছিল টার্প লফট, তো এটা হবে হচ্ছে অ্যান্সার। 27, বাই দ্য ফায়ার, আগুনের কাছে, মরিয়া ওয়াজ সিটিং ডাউন অন এ, মরিয়া কিসের ওপরে বসেছিল? চেয়ারের ওপরে, বেড, স্টুল না বেঞ্চ? তো অবশ্যই অ্যান্সার হচ্ছে কিন্তু স্টুল, ও কিন্তু আগুনের পাশে স্টুলের ওপরে বসেছিল। পরের প্রশ্ন, হু ডাজ মরিয়া থিঙ্ক উইল স্টপ বাটলে ফ্রম গোয়িং টু দ্য সি, মরিয়া কাকে ভেবেছিল যে সে বাটলেকে আটকাবে সমুদ্রে যাওয়া থেকে? মাইকেলকে, নোরাকে, দ্য ইয়ং প্রিস্টকে না ক্যাথলিনকে? তো মরিয়া কিন্তু ভেবেছিল ওই যে ইয়ং প্রিস্ট যে যিনি আছেন সে অন্তত তাকে আটকাবে সমুদ্রে, বাটলেকে সমুদ্রে যাওয়া থেকে। 29 নম্বর প্রশ্ন, আমাদের 30টা প্রশ্ন আছে আমি বলেছি, তো 29 এটা চলছে। হোয়াট ডাজ মরিয়া সি ইন হার ভিশন, মরিয়া তার দৃষ্টিতে কি দেখেছিল? হোয়াইল বাটলে ইজ গোয়িং টু দ্য সি, যখন বাটলে সমুদ্রের দিকে যাচ্ছিল তখন মরিয়া কি দেখেছিল? সেই বিভীষিকা দৃশ্য কি দেখেছিল? মাইকেল রাইডিং বিহাইন্ড বাটলে, মাইকেল বাটলের পিছনে ঘোড়াটা চালিয়ে আসছে। দ্য ইয়ং প্রিস্ট কামিং টু দ্য হাউস, ইয়ং প্রিস্ট সে বাড়িতে আসছে। ক্যাথলিন গোয়িং টু গালওয়ে, ক্যাথলিন গালওয়েতে যাচ্ছে। নোরা ক্যারিং দ্য ক্লোথস, তো সেই বিভীষিকা দৃশ্য যারা দেখেছিল
যেটা দেখে মরিয়া শিওর হয়ে গেছিল যে তার সন্তান বাটলে হয়তো আর বাড়ি ফিরবে না। এটা ছিল মাইকেল রাইডিং বিহাইন্ড বাটলে। মাইকেল সেই গ্রে পনিটাতে করে যাচ্ছিল বাটলের পিছন পিছন। তো লাস্ট প্রশ্ন আজকের এই সেটের, তো হোয়াট ডাজ মরিয়া সে অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে? মরিয়া এই নাটকের একদম শেষে কি বলেছিল? খুব সুন্দর একটা লাইন সে বলেছিল। তো প্রথম অপশন আছে দ্য সি হ্যাজ টেকেন এভরিথিং ফ্রম হার, সমুদ্র তার কাছ থেকে সমস্ত কিছু নিয়ে নিয়েছে। বাটলে উইল রিটার্ন সুন, বাটলের শুধু শীঘ্রই ফিরে আসবে। মাইকেল স্টিল অ্যালাইভ, দ্য ইয়ং প্রিস্ট উইল সেভ হার সানস, ওই যে ইয়ং প্রিস্ট সে তার পুত্রদেরকে রক্ষা করবে। তো মরিয়া কিন্তু শেষে এটাই বলেছিল দ্য সি হ্যাজ টেকেন এভরিথিং ফ্রম হার, সমুদ্র তার কাছ থেকে সমস্ত কিছু নিয়ে নিয়েছে। তো এটাই ছিল আমাদের আজকের সেট 1। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটিকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে। এখানে লেখাটা একটু অসুবিধা হয়, তো চলো আমি সাবস্ক্রাইবটা লিখতে যাচ্ছিলাম, দেখা যাক লেখাটা যাচ্ছে কিনা। তো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করবে। ওকে।